পর্বটা হলো দুধ পর্ব। দুধ মানে হচ্ছে সেই খেলা, পাশা খেলা। পাশা খেলবে একটু সবাই মিলে। এটা তো জলই না, এটা তো জল না, এটা তো স্ফটিকের। হ্যাঁ, জামা কাপড় ছেড়ে ফেলেছে নামবে বলে। হ্যাঁ, তারপরে আবার এগিয়ে গেছে যে না ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। তারপরে আরেকটা এগিয়ে দেখেছে, আরেকটা ওরকম বলছে হ্যাঁ এবার আর আমাকে বোকা বানানো যাবে না, বুঝতে পেরেছি এটা স্ফটিকের বলে ওখান দিয়ে যেতে গেছে, বাট করে পড়ে গেছে ওটার মধ্যে। এই রাজস্ব যোগ্য যে কমপ্লিট হচ্ছে এটা দেখে না আমি একেবারে মানে ঈর্ষায় মানে হিংসায় জ্বলে পুড়ে মরেছি আর কি। হ্যাঁ, মানে যেভাবে গ্রীষ্মের সময় পুকুর শুকিয়ে যায়, আমি সেরকম ভেতর থেকে শুকিয়ে গেছি। আমি আগেও চেষ্টা করেছি যে ওদের সঙ্গে ওদেরকে শেষ করার, প্রত্যেকবার কিছু না কিছু করে বেঁচে গেছে। যতুগৃহ বাইপাস করে দিল। আমার মনে হচ্ছে ওরা দৈব একটা ওদের সঙ্গে মানে ভাগ্য ওদের সাথে আছে, আমি ওদের সাথে আছে, আমরা কিছু করতে পারবো না। কিন্তু বুঝলে, আমি তো মামা, আমি তো তোমার দুঃখ দেখতে পাই না, আমার কাছে একটা রাস্তা আছে। এক রাস্তা তো হ্যাঁ। আর আপনি তো জানেন না, আপনি তো জাননি যেটা আমি দেখে এলাম, গেলেও দেখতে পেতেন না। আমি যে দেখে এসছি সেটা হচ্ছে যে সে বর্ণনা দিলে পরে আপনি স্তম্ভিত হয়ে যান। কিরকম বলছে, কম্বোজ থেকে উত্তম কম্বল, জামা কাপড়, হ্যাঁ, রথ এবং সেবাদাসী, উষ্ণীয়ধারী বস্ত্রহীন রোমশ নরখাদক একপাদ বনবাসী হার হুরন প্রভৃতির লোকেরা নানা দিক থেকে এসেছিল। আপনি বলুন তো, এই যে এত কিছু শুনলেন, এরপর আমার বেঁচে থাকার কি সত্যিই আর কোনো প্রয়োজন আছে বাবা? তারপর বলেছে আপনি ডাল খান না? বলে হ্যাঁ। বলে হাতা দিয়ে ডাল দেওয়া হয়তো, হাতা ডালের টেস্ট জানে? দেখো আমার যে আমি যেরকম লেভেলের দুধ খেলি, মানে আমি যেরকম পাশা খেলি, কোনো সেনা টেনা লাগবে না, এই পাশা খেলাটাই যুদ্ধ হবে। সারথি জিজ্ঞেস করে স্যার কোথায় যাবো? দীর্ঘশ্বাস নিয়ে বলে ইন্দ্রপ্রস্থে চলো, কুরুবংশের শেষ করে আস। নিয়তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে দেখি। কি ব্যাপার, কেমন আছেন? আজকে ওই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিকটা বললাম না, কারণ হলো আমি রিসেন্ট এপিসোডসগুলোতে জানি প্রেমা শিশু আমরা বেশ কমেন্ট পড়ছিলাম, এবং তাতে আমাদের খুব মজা লেগেছে যে আপনারা আমরা যেভাবে মহাভারতটাকে ভালোবেসে এবং এনজয় করে পড়ছি, তাতে আপনাদের খুবই মজা হচ্ছে। এইটা দেখে আমাদের কিন্তু, বা এটা বুঝে কিন্তু আমাদের এক্সাইটমেন্ট বেড়ে গেছে। গত কয়েকটা এপিসোড ধরে খুবই সুন্দর সুন্দর কমেন্ট আমরা পেয়েছি। থ্যাংক ইউ ফর দ্যাট। লাস্ট আমরা করেছিলাম রাজস্ব যজ্ঞে শিশুপালকে মেরে দিল, শিশুপাল বধ হয়ে গেল। এবার তারপরে শকুনি আর দুর্যোধন দাঁড়িয়ে আছে, সে থেকে গেল, তারা আছে কিন্তু। এবং তারপরে কি হলো এই নিয়ে আজকে আমরা একটা জিনিস শুরু করব। সেটা শুরু করার আগে বলে দিই, সেটা পর্বটা হলো দুধ পর্ব। দুধ মানে হচ্ছে সেই খেলা, পাশা খেলবে একটু সবাই মিলে, এরকম একটা হবে। তো দুধ পর্ব সবাই আমরা জানি, দুধ পর্ব, কিন্তু কিভাবে শুরু হয়েছিল দুধ পর্ব সেটা একটু জানা যায়। একটা সিন খুব ফেমাস থেকে, তোর সিরিয়াল থেকে, আন্ধেকা বেটা আন্ধাই তো হুয়া, এরকম টাইপের। দ্রৌপদী নাকি হাসতে হাসতে ইয়ের দিকে তাকিয়ে, আমাদের দুর্যোধনের দিকে তাকিয়ে তাকে অপমান করেছিল, আর সেই অপমানেই নাকি দুর্যোধন ওর এই যে প্রতিশোধ, পুরো কুরুক্ষেত্র যুদ্ধ এবং পাশা খেলা নাকি এটার জন্য দাঁড়িয়ে আছে। এইটা নাকি সেই ইনসিডেন্টটা। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এরকম কোনো বর্ণনা বা বর্ণন মহাভারতে কেউ কোথাও লেখেননি। সুতরাং এটা পুরোপুরি সিরিয়ালের একটা অসিনেম্যাটিক লাইসেন্স। এটা সিনেম্যাটিক লাইসেন্স তো বলা যাবে না, না, কারণ সব মানে বলে না, সব নারীর জন্যই সমস্ত ঝামেলা লেগেছিল, এটাকে জাস্টিফাই করার জন্য এই গল্পটা অবতারণা করা হয়েছে যে দ্রৌপদীর জন্যই কুরুক্ষেত্র হলো। একেবারে হয়নি যে চল সেটা শুরুই করে দিই, ব্যাপারটা শুনি আমরা কি হয়েছিল। তো দুর্যোধন যুধিষ্ঠিরের সভায় আছে, আর সভা বানিয়েছে কি ময় দানব। সে তো মানে ব্রিলিয়ান্ট একটা সভা বানিয়েছে।
এবং সেই সভা কীরকম বা সেই পুরো রাজত্বটা কীরকম সেটা আমরা আজকের পর্বে জানবো। কিন্তু তার আগে সবচেয়ে বড় কথা হলো, এরা দুর্যোধন মোটামুটি ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিস দেখে বেড়াচ্ছে, দেখতে দেখতে হঠাৎ করে একটা স্ফটিকের মতো জায়গায়, হ্যাঁ মানে একটা স্ফটিক দিয়ে বানানো কিছু একটা, মানে স্ফটিক মানে ক্রিস্টাল, হ্যাঁ ক্রিস্টাল দিয়ে কিছু একটা বানানো, সেখানে সেটা ক্রিস্টালের ভেবে সেটাতে চলে গেছে, কিন্তু আসলে ওটা জল ছিল না। প্রথমে একবার একটা জিনিস দেখে ওর মনে হয়েছে যে এটা, কারণ ক্রিস্টালের পদ্ম বানানো আছে, এগুলো আমরা পড়েছিলাম, মানে আমরা বলেছিলাম যে পন্ডের মতো, মানে পুষ্করণীর মতন দেখতে, মানে ওয়াটার বডি আর কি একটা, কিন্তু আসলে ওটা স্ফটিকের। প্রথমে ওটাকে ওয়াটার বডি ভেবে ওটাকে এড়িয়ে যাচ্ছিল, পরে বুঝতে পারে ও এটা তো জলই না, এটা তো জল না, এটা তো স্ফটিকের। জামা কাপড় ছেড়ে ফেলেছে নামবে বলে। হ্যাঁ, তারপরে আবার এগিয়ে গেছে যে না ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। তারপরে আরেকটা এগিয়ে দেখেছে, আরেকটা ওরকম বলছে হ্যাঁ এবার আর আমাকে বোকা বানানো যাবে না, বুঝতে পেরেছি এটা স্ফটিকের বলে ওখান দিয়ে যেতে গেছে, বাট করে পড়ে গেছে ওটার মধ্যে, কারণ ওটা ছিল জল, ওটা ছিল জল, পুরো গুলি গেছে। ব্যাপারটা এত ডেঞ্জারাস বানিয়েছে, গুলি গেছে, পড়ে গিয়ে সে কি অবস্থা, জামা কাপড় ভিজে গেছে, দুম করে পড়ে গেছে, অপমানজনক না ব্যাপারটা, কেমন একটা চারিদিকে। আর সঙ্গে ছিল ওখানে কি আগে ভীম অর্জুন, দুজন মিলে তাকিয়েছে ওর দিকে, তাকিয়ে খুবই হেসেছে। বিশেষ করে ভীমের হাসিতে ভীম আর দুর্যোধনের তারা ছোটবেলার একটা রাইভালরি ছিল, হ্যাঁ, কিন্তু সেটাতে ভীম হেসে ফেলেছে। আর ভৃত্যরা, দ্রৌপদীর ত্রিসীমানায় নেই, কিন্তু দ্রৌপদীর কোনো উল্লেখই নেই। এইখানেই আমি বলতে যাচ্ছিলাম, দ্রৌপদী অন্তত ব্যাসদেবের জানা ছিল না। হ্যাঁ, ব্যাসদেব জানতো না, সিরিয়ালের লোকজন সেই সময় ছিল নিশ্চয়ই, কিন্তু দ্রৌপদী ছিল না, শুধু না সহদেব ছিল, নকুল সহদেব ছিল, অর্জুন আর ভীম ছিল, আর ভৃত্যরা ছিল। ভৃত্যরা প্রচন্ড হেসে ফেলেছে, মানে সংবরণ করতে গেছে, কিন্তু পড়তে দেখলে যেরকম ওই আমাদের ওই কি বলে ফেল ভিডিও যে দেখতে যেরকম আরাম হাসি পড়ে যেতে দেখলে পরে কিন্তু একটা হাসি পায়, খুব খারাপ, কিন্তু ব্যাপার, হাসি পায়, কিন্তু প্রচন্ড ব্যথা লেগেছে। হয়তো আমার হয়েছে জানিস, আমার সঙ্গে আমি পড়ে গেছি, আমার এক বন্ধু দাঁড়িয়ে, আমার প্রচন্ড ব্যথা লেগেছে, হেসেই যাচ্ছে। আমি বলছি আরে ভাই আমাকে তোল, ব্যথা লেগেছে আমার, ও হেসেই যাচ্ছে। তো এইখানেও সেই রকম বুঝতে পারিস না যে ওটা আসলে পুষ্করণী, সেই জন্য আসছিল। দুর্যোধন বলে দিলিস আমাকে। যাকগে, ব্যাপারটা এখানেই এইরকম একটা হয়েছে। আরেকবার একটা আবার প্রবলেম আছে, সে বস্ত্র চেঞ্জ করে এসছে, আবার এসেছে, হ্যাঁ বস্ত্র চেঞ্জ করে আবার এসেছে, প্রচন্ড মানে রেগে মেগে তাকায়নি, সোজা চলে গেছে, সোজা চলে গিয়ে একটা স্ফটিকের দেওয়াল ছিল, সোজা ধাক্কা খেয়েছে, হয় না কাকাকে ধাক্কা খেয়েছে, আরও মাথাটা গরম হয়ে গেছে, এটা কি হচ্ছে আমার সঙ্গে। আরেক জায়গায় আবার দরজা আছে ভেবে ঠেলতে গেছে, দেখি কিছুই দরজাই নেই, দেয়াল ঠেলছে। এইসব করতে করতে প্রচন্ড রেগে মেগে মামাকে গিয়ে বলেছে যে চলো আর এখানে থাকা যাবে না, সম্মান আমার কিছুতেই থাকে না, তো আমি এবার চলে যাব। তো বলেছে, মামা বলেছে চলে গেছে। দুজন মিলে হস্তিনাপুরে গিয়ে দুর্যোধন একবার মানে সারাক্ষণ ধরে ফুসছে, দীর্ঘশ্বাস ফেলছে, আর পায়চারি করে বেড়াচ্ছে, এবং খুবই মানে খুবই বিমর্ষ, রাগ এবং ডিপ্রেশন দুটো মিলিয়ে একটা কেমন একটা অদ্ভুত একটা জায়গায় চলে এসছে। এবার বলছে, শকুনি জিজ্ঞেস করে, ভাগ্নে কি ব্যাপারটা, কি হচ্ছে আমাকে বলো একটু। না আমি বলবো না, এরকম ওটা করে নিশ্চয়ই, আমরা জানি না কি করেছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এরকম ওটা করতে পারে। এবং সে শকুনিকে বলেছে, না বলো না কি প্রবলেমটা কি তোমার। বলেছে, শোনো, অর্জুনের অস্ত্রের জন্য সারা পৃথিবী আমাদের যুধিষ্ঠিরের বসে চলে এসছে, এটা হলো তার রাজস্বীয় যজ্ঞ সম্পন্ন হয়েছে, এবং তাতে তাদের ভাইদের যথেষ্ট ভূমিকা ছিল। এই রাজস্ব যজ্ঞটা যে কমপ্লিট হয়েছে, এটা দেখে না আমি একেবারে মানে ঈর্ষায় মানে হিংসায় জ্বলে পুড়ে মরেছি আর কি। হ্যাঁ, মানে যেভাবে গ্রীষ্মের সময় পুকুর শুকিয়ে যায়, আমি সেরকম ভেতর থেকে শুকিয়ে গেছি একদম। এবং বলেছে যে এই যে শিশুপালকে কৃষ্ণ সবার সামনে মারলো, একটা রাজা তো গিয়েছে তার কিছু করতে পারলো না। সবার রাগ ছিল, সবাই মিলে একসাথে ছিল, কিন্তু মেরে যাওয়ার পর তারা কিচ্ছু করতে পারলো না। বলছে বৈশ্যরা যেরকম, মানে ব্যবসায়ীরা যেরকম রাজাকে কর দেয় না, সেরকম রাজারা এসে যুধিষ্ঠিরকে কর দিয়েছে। মানে শুধু কর না, রত্ন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, উপহার দিয়েছে, আরো বিভিন্ন রকম।
আর আমি এইসব আমার আর ভালো লাগছে না, আমি বিষ খাবো। হ্যাঁ মানে বলছে যে কে আছে যে তার শত্রুর সমৃদ্ধিতে আনন্দিত হবে? হ্যাঁ, এরকম কোনো লোক আছে পৃথিবীতে? আমি তো সেই লোক নই। আমি বিষ খাবো বা আগুনে পুড়ে যাব বা জলে ডুবে মরে যাব। আমার আর বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাচ্ছি না। কেন বেঁচে থাকবো? একদম। আপনারা বলুন, আপনি তো মামা হন, আপনি বলুন আমি কেন বেঁচে থাকবো? আর বলছে যদি এই পাণ্ডবদের সমৃদ্ধি দেখে আমি আর কিছু না হয়, তাহলে আমি পুরুষও না, স্ত্রীও না, ক্লিবলিঙ্গও না, কেউ না, আমি এক্সিস্টই করি না, আমার যদি অসুবিধা না হয় এটাতে। আমি একটা জিনিস বলি, এদের যা বিরাট ব্যাপার, এদের যা বিশাল ব্যাপার আমি দেখে আসলাম, এটা আমি একা তো কিছুতেই কিছু করতে পারবো না। তো আমি আগেও চেষ্টা করেছি যে ওদেরকে শেষ করার। আপনি জানেন ছোটোবেলায় আমি পড়েছি, তো বলছে হ্যাঁ সেটা তো ঠিক আছে। আর কিন্তু বলছে প্রত্যেকবার কিছু না কিছু করে বেঁচে গেছে। ওই যতুগৃহ বাইপাস করে দিল, কিছু না কিছু করে প্রত্যেকবার মানে জিতে গেছে। এবং আমার মনে হচ্ছে ওরা দৈব একটা ওদের সঙ্গে, মানে ভাগ্য ওদের সাথে আছে, ওদের সাথে আছে, আমরা কিছু করতে পারবো না। ও গিয়ে বলে মামা শোনো, আমি মরে যাচ্ছি, তুমি বাবাকে গিয়ে জানিয়ে দিও ছেলে মরে যাচ্ছে। দাঁড়া ওই কি করছিস, পাগল নাকি বলে ওকে আটকেছে। আবার এবার কি হচ্ছে, এবার শকুনি বলছে দেখো এ দুঃখের কিছু নেই এটাতে, এবার ভেঙে পড়ার মতো কিছু হয়নি ব্যাপারটা। হ্যাঁ আমি জানি যে ওদের ভাগ্য ভালো, ওদের ভাগ্য ভালো, ওদের বাসুদেব ওদের সাথে মিত্র, সেজন্য ওদের শক্তি বিরাট বৃদ্ধি পেয়েছে। আমি জানি যে গান্ডীব রয়েছে অর্জুনের কাছে, তো তাকে যুদ্ধে হারানো খুব মুশকিল। হ্যাঁ, এবং তারা যেটুকু বাবার সাম্রাজ্য পেয়েছিল সেটা নিজেদের বলেই অনেকটা বাড়িয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একদম, তাতে তোমার দুঃখ হচ্ছে কেন? হ্যাঁ, কিন্তু তাতে দুঃখের কিছু নেই। তবে এটা ঠিক যে ওদেরকে যুদ্ধে হারানো তো যাবে না, এই ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ আমাদের থাকা উচিত নয় যে যুদ্ধে ওদেরকে হারানো যাবে না, বিশেষ করে অর্জুনকে। কিন্তু বুঝলে, আমি তো মামা, আমি তো তোমার দুঃখ দেখতে পাই না, আমার কাছে একটা রাস্তা আছে। এক রাস্তা তো হ্যাঁ। রাস্তা কি? বলছে দেখো যুধিষ্ঠির, আমি যতদূর জানি সে না একটু অন্য যাই হোক না হোক একটু জুয়া খেলতে ভালোবাসে, বিশেষত পাশা খেলাটাতে তার একটা ইন্টারেস্ট আছে, এবং কিন্তু সে খেলতে পারে না, একেবারেই পারে না, কিন্তু খেলবো হয় না কিছু ওরকম আর কি। তা আমারও এমন বিরাট ফুটবল খেলতে ইচ্ছা ছিল, কিছুই পারি না আমি ওরকম। তো এবার বলছে যে এবার একটা কাজ করে, এবং আমি হচ্ছে পাশা খেলা হচ্ছে, পাশার ময়দান হচ্ছে আমার রথ, আর পাশার যে ওই কি বলে ওগুলোকে, যে মানে যেগুলোকে পাশার ছক্কা বলে, যেগুলোকে পাশা বলে, পাশা ব্যাপারটা হচ্ছে আমার কাছে ধনুক আর তীরের মতন, আমি সেইখানে আমি কিন্তু বিশ্ববিজয়ী। তো একটা কাজ করা যায়, ওদেরকে পাশা খেলায় আমন্ত্রণ করো, জুয়া তো সেখানে কিছু না কিছু যুধিষ্ঠির ওখানে জিনিস বন্ধক দেবে, মানে জুয়ায় ওঠাবে, সেভাবে ওদের সমস্ত সম্পদটা নিয়ে নেওয়া যায়। তো এটা একটা রাস্তা আছে, এটাই একমাত্র রাস্তা বলে আমি দেখতে পাচ্ছি। আমি তোমাকে হেল্প করব, আমি তোমার হয়ে খেলবো। তুমি ধৃতরাষ্ট্রকে যাও এবং বলো যে ওদেরকে ইনভাইট করতে, ওদেরকে বলতে যে পাশা খেলা এসে আমার সাথে যেন পাশা খেলে, মানে তোমার সাথে পাশা খেলে, সবাই পাশা খেলবে, আমি তোমার হয়ে খেলবো, এবং তখন ব্যাপারটা হবে। এইখানে শকুনি কিন্তু একটা অদ্ভুত জিনিস করল। হ্যাঁ, দুর্যোধন বলে প্রথমে ওকে যে বুঝতে পারলাম ব্যাপারটা ঠিক আছে, আমি না বাবাকে এটা বলতে পারবো, তুমি যাও, আপনি বলতো, তখন তুমি বলতো না, আপনি যান। হ্যাঁ, তো আপনি যান। শকুনি তো শকুনি এখানে হেভি খেলেছে, এটা হেভি লেগেছে আমার। শকুনি গিয়ে বলেছে যে শুনুন, বলছি মহারাজ কথা ছিল। বলছি কি? আপনার ছেলেটা দুর্যোধন, বড় ছেলে। বলছে হ্যাঁ, কি হচ্ছে ওর? দেখছেন ওকে আজকাল কি অবস্থা? তাকিয়ে দেখেছেন একবার? শুকিয়ে যাচ্ছে ছেলেটা, কিরকম একটা মুখটা একটা হলদেটে হয়ে গেছে, পিঙ্গল বর্ণ হয়ে গেছে, আর বলছে ও ক্রিশ হয়ে যাচ্ছে, মানে শুরু হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, মানে সাইকোসোম্যাটিক হয়ে গেছে। হ্যাঁ, সাইকোসোম্যাটিক। কোন শত্রুতার এই কারণ বুঝলেন,
সেটা আমি ঠিক জানি না। তবে আমার মনে হয় বাবা হিসেবে আপনার একবার জিজ্ঞেস করা উচিত, কিরকম হারামজাদা ও বলছে গিয়ে ওকে নাকি বলার কথা, ও বলেছে আপনি জিজ্ঞেস করুন। ওই অবভিয়াসলি জিজ্ঞেস করলে যুধিষ্ঠির বলবেই, দুর্যোধন বলবেই, হ্যাঁ তাই হচ্ছে। তারপর কি বলেছে তো দুর্যোধন, ধৃতরাষ্ট্র বলছে দুর্যোধনকে, হ্যাঁ আমিও দেখছি তোমার ভাবগতিক ভালো লাগছে না, শরীর খারাপ টারাপ নাকি। তো দুর্যোধন তখন বলে যে না, আমার কিন্তু ভেতরে হচ্ছে প্রচন্ড ঈর্ষা হচ্ছে, আমি যে ফিরে এসেছি সেখান থেকে, ওখানকার সম্পদ দেখে আমার বিরাট ঈর্ষা হচ্ছে, সেই জন্য। আপাতত এটুকু বলেছে দুর্যোধন শুধুমাত্র। ধৃতরাষ্ট্র বলছে আরে তোমার কি চিন্তা, তুমি এখানে এত সম্পদ হস্তিনাপুরের, কুরু বংশজাত তুমি, আমাদের সম্পদ কম রাজত্বের, সব তো আছে তোমার, তুমি ভালো বিছানায় ঘুমোও, ভালো উত্তম বস্ত্র পরো, মাংস ভাত খাচ্ছ, তো তোমার তো ঈর্ষার কারণ নেই। তো দুর্যোধন বলছে না, আপনি বলছেন বটে, কিন্তু আসল কথাটা হচ্ছে যে আমি শুধু সময় কাটাচ্ছি, কাপুরুষের মতো সময় কাটাচ্ছি, আদৌ আমি কিছু করছি না। এ কেমন ক্ষত্রিয় যে তার শত্রুকে ধ্বংস করবে না, হ্যাঁ, এবং তার হ্যাঁ মানে বেসিক্যালি এনিমিকে শেষ করবে না, এরকম তো কোনো, এভাবে তো শ্রেষ্ঠত্ব হয় না, এভাবে তো শ্রেষ্ঠ আমি হয়ে উঠবো না। আর আমার এই এত রাগ ভেতরে যে পোষণ করছি তাতে রোগা হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে আমার। আর আপনি তো জানেন না, আপনি তো জাননি, যেটা আমি দেখে এলাম, গেলেও দেখতে পেতেন না। না মোটামুটি বুঝতে তো পারতো। আমি যেটা দেখে এসছি সেটা হচ্ছে যে বডি শেমিং করছে, হ্যাঁ। তো আমি যেটা দেখে এসছি সেটা তো আপনি জানেন না ওখানে কি হচ্ছিল। আপনি জানেন যুধিষ্ঠির 88,000 স্নাতককে, স্নাতক মানে গ্রাজুয়েট, হ্যাঁ তখন গ্রাজুয়েশন তো তখনকার দিনে এত মাস্টার্স থাকে না, গ্রাজুয়েশন যথেষ্ট ছিল, বিরাট স্নাতক মানে বিশাল। 88,000 স্নাতককে সে পৃষ্ঠপোষকতা করে, এবং 88,000 স্নাতক প্রত্যেকের হচ্ছে 30টা করে দাসী আছে, সেটা যুধিষ্ঠির পালন করে, এবং সেখানে সে সমস্ত জিনিসপত্র এনেছে এক একজন, সে বর্ণনা দিলে পরে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। কিরকম বলছে, টম্বজ থেকে উত্তম কম্বল, জামা কাপড়, হ্যাঁ, রথ এবং সেবাদাসী নারী, বিভিন্ন রকম জিনিস আনা হয়েছে, উট এসছে, তারপরে এবং এত সম্পদ ওখানে এসছে এই রাজসূয় যজ্ঞর উপলক্ষে, এত সম্পদ আসতে না আমি সারা জীবন দেখিনি, জানো। হ্যাঁ, এবং শুধু তাই না, এখানে আরেকটা জিনিস বলছে প্রত্যেক দিন তার ভবনে 10,000 লোক সোনার থালায় খায়, বাকিরা বুঝতে পারছেন, শুধু সোনার থালায় যারা খায় সেই লোকটার সংখ্যা 10,000, এবং তারা উত্তম অন্ন, মানে উত্তম লেভেলের, মানে দারুণ 5 স্টার লেভেলের জিনিস খান তারা। এবং সেই গেটে এন্ট্রি সবার থাকতো না, 10 বিলিয়ন মানে প্রায় 1,000 কোটি সম্পদ নিয়ে এসেছিল কিছু ব্রাহ্মণ, হ্যাঁ, বটধন ব্রাহ্মণরা, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, যে না আরো ভালো কিছু না আসলে পরে এখানে ঢোকা যায় না। তারপর তারা সেই কমণ্ডলু ভরে ভরে সোনা নিয়ে এসছে, তারপর তারা ওখানে এন্ট্রি পেয়েছে। হ্যাঁ, আপনাকে আর কি বলবো, এসব দেখে আমার তো মানে গায়ে জ্বর এসে গেছে। হ্যাঁ, আরে বলছে যে মানে বাসুদেব আমাদের কৃষ্ণ, সে মানে রত্ন খচিত কলস, তার মধ্যে সোনা, এইসব দিয়ে তাকে অভিষিক্ত করেছে। সেই দেখে আমার গায়ে কিন্তু জ্বর এসে গেছে। আর তারপর হচ্ছে আপনি তো জানেন 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন যখন হয় তখন একটা শঙ্খনাদ হয়, এবং এই এমন জায়গা যেখানে শঙ্খনাদ হয়েই চলেছে, এবং শঙ্খনাদ এমন হয়েই চলেছে যে আমাদের মানে কান ঝালাপালা, তাহলে বুঝতে পারছেন কি লেভেলের ব্যাপারটা চলছিল। প্রত্যেকদিন একবার গা জ্বলে যেত। সমস্ত রাজারা ওই যেটা শকুনিকে বলেছিল আর কি, সেটাই আবার ধৃতরাষ্ট্রকে বলছে, কারণ ধৃতরাষ্ট্র তো যায়নি। তো বলছি সমস্ত রাজারা প্রচুর পরিমাণে উপহার উপঢৌকন এই সমস্ত ওখানে নিয়ে এসছে,
তো এইসব দেখে এবার আমার মনে হচ্ছে যে ওই সমৃদ্ধি যদি যুধিষ্ঠিরের হয়, তাহলে তার সামনে আমি বেঁচে থাকাটা তো কোনো মানে হয় না। মানে আমি যদি এটার জন্য কিছু না করি তাহলে তো হয় না। আর বলছে যম আর কুবেরের কাছেও এত ঐশ্বর্য নেই যতটা যুধিষ্ঠিরের কাছে আছে, আপনি বুঝতে পারছেন না। তো ধৃতরাষ্ট্র শুনেছে পুরোটা, বলে যে হ্যাঁ সে বুঝলাম না, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা বলেছে লাস্টে যে তো আপনি এটা শুনুন, আমি এটা নিতে পারছি না। আমার মামা, হ্যাঁ তার কাছে একটা রাস্তা আছে, তার কাছে একটা রাস্তা আছে, এই রাস্তাটা আপনাকে মানতে হবে। বলছে কি রাস্তা? বলছে শকুনি তখন বলছে, শকুনি না, ওই বলেছে আমার মামা দুধ ক্রীড়ায় ওর সমস্ত ধন লুট করতে চায়, আপনি এটার অনুমতি দিন। দিন তো দিন, মানে এখনই দিতে হবে, এখনই পারমিশন দিতে হবে, পারমিশন লেনা পড়েগা, পারমিশন চাইয়ে अभी। তো ধৃতরাষ্ট্র বলছে যে প্রস্তাবটা শুনলাম, আমার মত আছে কি না সেটা বড় কথা নয়, আমি তো বিদুরের সাথে কথা না বলে কোনো ডিসিশন নিই না, তোমরা জানো। আর বিদুরের সাথে কথা বলে দেখি যে দুধ ক্রীড়ার একটা আহ্বান যদি আমরা জানাতে পারি বা জানানোটা উচিত হবে কি হবে না সেটা তো বুঝতে হবে, সেটা দেখি তারপর আমি বলবো। দুজনে বলছে না, এটা আমি মানতে পারলাম না। প্রথম কথা হচ্ছে যে এই বিদুর সবসময় পাণ্ডবদের পক্ষে, ইনি তো মানবেন না কখনো, পারমিশনই দেবে না কখনো। আমি সেসব জানি না, হয় দুধ ক্রীড়া হবে এই পদ্ধতিতে, নইলে আমি কিন্তু সুইসাইড কর লেগা। হ্যাঁ সুইসাইড করবে বলছে, বিদুরকে নিয়ে আপনি সুখে থাকুন, আমি মরে যাবো। হ্যাঁ, তো ধৃতরাষ্ট্র কিন্তু মহা বিপদে পড়েছে। হ্যাঁ অবশ্যই, বড় ছেলে, যদিও আরো 99খানা ছেলে আছে, তবু আর বড় ছেলে। হ্যাঁ। তো বলছে যে সে নাকি বলেছে আচ্ছা ঠিক আছে দেখছি আমি করে, সে নাকি মানে তোর ওখানে বোধহয় নেই কিন্তু এইটাতে আছে যে সে আলাদা করে বলেছে কিছু লোকজনকে যে হ্যাঁ একটা বানাও এরকম 1000টা স্তম্ভওয়ালা, হ্যাঁ আছে তো, একটা আলাদা সভাগৃহ বানাও, কিন্তু বানাচ্ছ যে সেটা হয়ে গেলে পরে আমাকে হালকা করে এসে নিচে আলাদা করে জানিও, 5 কান করো না। একদম এত বড় একটা স্ট্রাকচার হচ্ছে, 5 কান করো না মানে কি ব্যাপার, আমি জানি না কোথা দিয়ে পড়বে, কোনো একটা ঢেকে ঢুকে কিছু একটা করবে হয়তো। কিন্তু এখানে বলেছে যে ঢেকে বলেছে বিরাট একটা সভা নির্মাণ করে তুমি মানে ওই লেভেলের করো ব্যাপারটা। আমি বুঝতে পেরেছি আমার ছেলে ওইসব দেখে এসে খুব ওর কষ্ট হচ্ছে, ছেলেকে একটা গিফট দিই এরকম একটা ভাবনা ভেবেছে, এবং তারপর ছেলের কাছে গিয়ে বলেছে যে শোনো, তোমার পৈতৃক রাজত্ব তুমি পেয়েছো, তুমি সমস্ত ভাইদের মধ্যে সবচেয়ে বড়, তার মানে তুমি রাজা পদেরও সম্মান তোমার কাছে আছে, তাহলে এই সব কিছু যদি তোমার কাছে যা আছে সেটা কিন্তু খুব একটা কম না যদি দুর্যোধন, তাহলে তুমি এখন আর শোক করো না, ছেড়ে দাও। এখন যখন একে বলেছে তুমি শোক করো না, যে শোক তুমি করো না, তোমার কাছে অনেক কিছু আছে। দুর্যোধন বলেছে শোনো, বাবা আপনাকে এত বললাম, আমি এত কিছু বললাম, আপনার হয়নি তো, আরো শুনুন। কি হচ্ছে জানেন, আমি যাচ্ছিলাম একটা জায়গা স্ফটিক, জামা কাপড় খুলেছি, নামতে গেছি, দেখি ওটা ক্রিস্টাল, ওটা জলই না। তারপর এক জায়গায় আমি ক্রিস্টাল ভেবে না গেলাম, উপর দিয়ে চলতে গেছি, পড়ে গেছি। বলছে আচ্ছা এরকম হচ্ছে। বলছে তা ওই যে আবার বিবরণ দিয়েছে, বলছে কম্বোজ থেকে ওই যে মেষ মানে বিড়ালের লোম আর দিয়ে তৈরি দারুণ দারুণ জিনিস দিয়েছে, এবং নট অনলি দ্যাট, প্রচন্ড এক্সপেন্সিভ লেদার গিফট করেছে কম্বোজরাজ। ম্লেচ্ছরাজ ভগদত্ত বহু অশ্ব দিয়েছে, ললাট চক্ষু এই ললাট চক্ষু বিষয়, ত্রিচক্ষু দ্বিচক্ষু ললাট চক্ষু, উষ্ণীয়ধারী বস্ত্রহীন রোমশ নরখাদক, একপাদ, চীন, শক, উড্র, বর্বর, বনবাসী, হাড়হুরন প্রভৃতির লোকেরা নানা দিক থেকে এসছিল, এবং শুধু আসেনি, প্রবলেমটা হলো এত লোক এসছে যে তারা ঢুকতেই পারেনি, মানে গেটের দাঁড়িয়েছিল আর বহুক্ষণ অপেক্ষা করেছে, এক একজন প্রায় 1 দিন 2 দিন ধরে অপেক্ষা করেছে। ভাবুন, আপনি একবার বুঝে দেখুন। আচ্ছা এখানে একটা জিনিস আছে, এটা হলো মেরু মন্দার বা মন্দর পর্বত, এখানে লেখা আছে, এখানে মন্দর লেখা আছে। শৈলতা নদীর তীরে যারা থাকে তাদেরকে বলা হয় খস, মানে তাদের সেই সব জাতি ছিল, উপজাতি, খস, পারদ, স্কুলিঙ্গ প্রভৃতি বিভিন্ন জাতি রাশি রাশি পিপিলিক স্বর্ণ এনেছিল।
এখানে একটা জিনিস দেওয়া আছে, মেগাস্থিনিসের ভারত বিবরণে এই সকলের উল্লেখ আছে। হেরোডোটাসের এতেও লেখা আছে, এটা এই বইতেও আছে যে হেরোডোটাসের ওখানে এই কিছু পোকা যারা সম্ভবত পিঁপড়েই, তারা নাকি সোনা খুঁড়ে নিয়ে আসে, এই এটাকে পিপিলিকা মানে অ্যান্ড গোল্ড বলা হয় বলে একটা বিষয় লেখা আছে ওখানেও, এখানেও আছে। পিপিলিক বলে এটাকে বলতো, যার যে পিপিলিকা যেহেতু ওই সোনাটা তুলে আনতো, এজন্য এই পিপিলিক স্বর্ণ। এবার এখানে আরেকটা ইন্টারেস্টিং, যখন বললি যেমন ওরা কে এসছিল সেখানে যখন এটা দেয়া হচ্ছে, সেখানে কিন্তু বঙ্গ কলিঙ্গ তো লেখাই আছে, প্রাগজ্যোতিষ লেখা আছে, সেখানে লেখা আছে যবনরাও এসছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ম্লেচ্ছ এবং যবন এরাও এসছিল, এবং এরা ঘোড়া নিয়ে এসছিল খুব ভালো কোয়ালিটির। তো এটা আমরা ইতিহাস থেকেও জানি মোটামুটি, কিন্তু যে ভালো কোয়ালিটির ঘোড়া দিয়ে যুদ্ধ যে ব্যাপারটা, এটা গ্রিকদের সাথে এসেছিল ইন্ডিয়াতে। যমন কিন্তু গ্রিকদেরই বলা হতো একটা সময় আগে অবধি। তো সেটার একটা রেফারেন্স আমরা এখানে পেলাম। আর মেগাস্থিনিস, যখন মেগাস্থিনিসের উল্লেখে যখন পাওয়া হচ্ছে, মেগাস্থিনিস মানে তো গ্রিকই। হ্যাঁ, এবং চীন, হন, শক, এই তিনটে, এটা নিয়ে তো অনেকে বলছে মহাভারত নাকি 5000 সাল আগের, 7000 সাল আগে, কেউ কেউ তো 24-15-25,000 বছর আগেরও বলতে দ্বিধা করছেন না, যত আগে হবে তত ভালো আর কি টাইপস। কিন্তু শক, হুন, যবন এদের কিন্তু আগমন হয়নি বহুদিন অবধি ভারতবর্ষে, এরা কিন্তু মৌর্য সাম্রাজ্যের পরে এসছে। তার মানে মহাভারতের একটা ভার্সন যদি আগে থেকেও থাকে, এই পার্টগুলো অন্তত কিন্তু লেখা হয়েছে তারপরে, তার আগে লেখা সম্ভবই নয়, কারণ চীন, শক, হুন এরা তার আগে ছিল না। কারেক্ট। তো যাই হোক, এবং রোমান্সদেরও কথা আছে, রোমশ, শকরা, রোমশ বোধহয় আলাদা জিনিস, এখানে লেখা আছে রোমশ হচ্ছে রোমান্স। আচ্ছা। তো এরা এসছে বাল্লিক থেকে এসছে, চায়না থেকে এসছে, এবং সিল্ক, রেশম বস্ত্র নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে এসেছে, ব্যাটল অ্যাক্সেস, সোর্ডস, হ্যাঁ, এগুলো সমস্ত এসছে। বাসুদেব কৃষ্ণ অর্জুনের সম্মানের জন্য 14,000 দিয়েছে নাকি, মানে উৎকৃষ্ট হাতি দিয়েছে নাকি, হাতি দিয়েছে। এইটাতে খুব দ্রৌপদী নাকি প্রতিদিন চেক করতো যে সভায় আগত কুব্জ বামন পর্যন্ত সকলের ভোজনটা হয়েছে কিনা। সবার ভোজনের দায়িত্ব বন্ধু দ্রৌপদী একা নিত। দ্রৌপদীর রান্নাঘর তো একটা ফেমাস ছিল, পরেও তো। হ্যাঁ, তো এটা হয়েছে। এবং শুধু দুটো লোক আছে, দুটো রাষ্ট্রের লোক আছে যারা যুধিষ্ঠিরকে কর দেয়নি। জানেন কারা? এক হলো বৈবাহিক সম্পর্ক আছে ওই ইয়ের সঙ্গে, দ্রুপদের সঙ্গে, পাঞ্চাল দেয়নি। আরেকটা হলো মানে শুধু বন্ধুত্বের জন্য, মানে ইয়েরা যাদবরা দেয়নি কর। আর হলো অন্ধক আর বৃষ্ণীয়, হ্যাঁ বৃষ্ণি বংশ, এই অন্ধক আর বৃষ্ণি বংশ দেয়নি। বাকি সবাই কর তো দিয়েইছে, এবং রাজস্বীয় যজ্ঞ করে কিন্তু দুর্যোধন হরিশ্চন্দ্রর মতো সমৃদ্ধি লাভ করেছে। আর বাংলা থেকেও গেছে, কিন্তু আমাদের বাংলা থেকেও গেছে। কে? বঙ্গ, কলিঙ্গ, তাম্রলিপ্ত, পৌণ্ড্রক, এই সমস্ত জায়গা থেকেও প্রচুর জিনিস গেছে। তার মধ্যে রেশম ছিল, তার মানে বাংলায় সে সময় রেশমের চর্চা হতো। তার মধ্যে হাতি ছিল, কারণ বাংলা থেকে হাতি নেওয়ার একটা রেফারেন্স আমাদের ইতিহাসেও আছে, এখানেও আছে, যে বাংলা থেকে প্রচুর হাতি গেছে ওনাদের কাছে, যারা মানে যুদ্ধে পটু হাতি। আর তুই ভুলে গেলি, আর 14,000 সেবাদাসীও দিয়েছিল কৃষ্ণ ওদেরকে। সেবাদাসী দেওয়ার একটা কিন্তু প্রচলন ছিল তার মধ্যে, এবং সেটা একটা মারাত্মক উপহার, সেটাকে বারবার কোট করা হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এবং এই সমস্ত শেষে বললো যে হরিশ্চন্দ্রের মতো করে ও একটা সমৃদ্ধি লাভ করেছে। আপনি বলুন তো, এই যে এত কিছু শুনলেন, এরপর আমার বেঁচে থাকার কি সত্যিই আর কোনো প্রয়োজন আছে বাবা? যুধিষ্ঠির কি, ধৃতরাষ্ট্র কি বলবে? বলে দেখো, কি করে কনভিন্স করবে ছেলেকে যে না? বলছে দেখো, তুমি প্লিজ একটু ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখো। তুমি যুধিষ্ঠিরের প্রতি খুব একটা বিদ্বেষ করো না। তুমি যেটা করো সেটা হলো, ওর যেরকম অর্থবল আছে তোমারও আছে, ওর যেরকম মিত্রবল আছে, তুমি এত মিত্রের কথা বললে, এত কৃষ্ণ এই দিয়েছে ওই দিয়েছে, তোমার নেই? তোমার আর পাণ্ডবদের পিতামহ একই, এটা তোমার কাছে ইম্পর্টেন্ট না? আর বললো তো এই সমস্ত ভাইয়ের সম্পত্তি কেড়ে নেবে, এটা কি ঠিক জিনিস? ধৃতরাষ্ট্র কিন্তু এখন অব্দি রাইট জায়গায় আছে, এখন অব্দি রাইট জায়গায় আছে। এবং তারপর বলে যে যদি যজ্ঞ করে তোমার ঐশ্বর্য লাভ করতে হয়, রাজস্ব যজ্ঞ করতে চাও তুমি, বা অন্য কোনো যজ্ঞ করতে চাও,
তুমি আমাকে বলো, হস্তিনাপুরের রাজা তুমি, মানে রাজা আমি, তুমি আমার রাজপুত্র, তুমি মানে সপ্ততন্তু যজ্ঞ আমি ব্যবস্থা করছি, সব যজ্ঞের ব্যবস্থা করো, ঋত্বিক লাগবে তোমার, আমি দিচ্ছি পুরোহিত, আমি সব চেনা আছে, কোনো অসুবিধা হবে না, তুমি এটা করো। আর আমি বলছি যে যদি দরকার হয় নারীদের সঙ্গে বিহারও করে নাও, স্ত্রীদের সঙ্গে বিহার করো, ঘুরে ঘুরে বেড়াও, একটু মুডটা ঠিক হবে। বাবাই বলছি কিন্তু না, সে তখন আবার একটু জ্ঞানও দিচ্ছে, এটা যে দেখো অন্যের সমৃদ্ধি এবং সম্পদে ঈর্ষান্বিত হওয়াটা আরেকজন সম্পদশালীর ধর্ম নয় একদম। তাহলে তাহলে তো তোমার মধ্যে লোভ টোভ ইত্যাদি থেকে গেছে, তুমি তো নিজেকে সম্পদশালী মনে করছো না, একদম। হ্যাঁ, এটা অধর্ম হয়ে যাবে, অধর্ম হয়ে যাবে। আর অন্যের প্রতি ঘৃণা, এটা কিন্তু মৃত্যু সমান। কিন্তু এসব বলে কোনো কাজ হচ্ছে না। কিন্তু দুর্যোধন বলছে যে আপনি কনফিউজড। এখানে একটা দারুণ জিনিস আছে, আমি এটা বলতে চাই। বল। বলছে শোনো, দুর্যোধন বলে হ্যাঁ আপনি কনফিউজ, যার নিজের বুদ্ধি নেই, যে বহু শাস্ত্র শুনেছে বুঝলেন, সে কিন্তু শাস্ত্রার্থ বোঝে না, বাবাকে দিয়েছে। তারপর বলেছে আপনি ডাল খান না, বলে হ্যাঁ, বলে হাতা দিয়ে ডাল দেওয়া হয়তো, হাতা ডালের টেস্ট জানে। হেভি লেগেছে আমার কথাটা, আমি কোথাও একটা এটা কোনো একটা ডায়লগে ইউজ করতে পারি। বলছে আপনি অ্যাকচুয়ালি পরের বুদ্ধিতে চলেন, নিজের জ্ঞানটা কিন্তু বিরাট আমি দেখতে পাচ্ছি না, আপনি ওই ডালের হাতার মতো, আপনি নিজের ডালের স্বাদ বোঝেন না। তো এবার হ্যাঁ বলছে রাজার আচরণ না বাকি অন্যান্যদের আচরণের থেকে কিন্তু ভিন্ন হওয়া উচিত, এটা যদি বোঝেন যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনার লাভ, পরিষ্কার এটা বলে দিচ্ছে। এবং বলছে অমুক শত্রু অমুক মিত্র এরকম কোনো না, মানে এটা কোনো লেখা প্রমাণ নেই কোথাও, না তোমার মিত্র, না তোমার শত্রু, এরকম কোথাও লেখা নেই। এবং বলছে যে কোনো চিহ্ন থাকে না, এটা কোনো চিহ্ন নেই, মানে একটা লোকের গায়ে একটা চিহ্ন আছে যে এই লোকটা আমার শত্রু, এরকম থাকে না, লেখা নেই, কোনো প্রমাণ নেই। যেই লোক আমার শোকের কারণ, আমাকে সে ডিস্টার্ব করছে, সে আমার শত্রু, একদম সিম্পলি বুঝেছি কিন্তু। এবং শত্রুকে ধ্বংস করা ক্ষত্রিয়ের ধর্ম, একদম ব্যাস শেষ আমার কথা শেষ, আই রেস্ট মাই কেস বলে দিয়েছে। বলেছি এটা কোনো কথা হচ্ছে না, একটা অস্ত্র খুব ধারালো, কি লাভ হলো তাতে? অস্ত্রের প্রয়োজনীয়তা হচ্ছে সে শত্রুকে কাটতে পারছে কিনা, সেটা ধারটা দিয়ে তখনই তো এটা কাজে লাগবে। একদম, কাজে না লাগলে পরে অস্ত্র মানে হয় না। আমি বিরাট সমৃদ্ধশালী, কি করছে এটা কি তাই দিয়ে হস্তিনাপুরে? এগুলো কোনো কথা নয়। আসল কথা হচ্ছে যে রাজা আরও রাজত্ব বৃদ্ধি এবং আরও সম্পদ বৃদ্ধির প্রতি উদাসীন, সে রাজাই না আমার মতে, তার কোনো মানে নেই। আর এই যে বলছেন যে ও তো তোমার ভাই, অন্যের সম্পদে খুশি হও, তাতে ঈর্ষা করো না, এটা বোকা কথা হয়ে যাচ্ছে। এগুলো বোকা কথা। শত্রুর উন্নতিতে যে নিজে খুশি হয় তার মতন বোকা মানুষ পৃথিবীতে নেই। যাতা দিচ্ছে কিন্তু বাবাকে, যাতা দিচ্ছে। আমি কিন্তু সেই ক্যাটাগরিতে পড়ি না যে শত্রুর উন্নতিতে বিরাট খুশি হলাম, এরকম ব্যাপারটা না আমার। শকুনি এখানে বলে কিন্তু একটা কথা যে শুনুন, যুধিষ্ঠির এই ইয়েকে বলে, শকুনি আমাদের দুর্যোধনকে বলে, দেখো আমি যেরকম লেভেলের দুধ খেলি, মানে আমি যেরকম পাশা খেলি, কোনো সেনা টেনা লাগবে না, এই পাশা খেলাটাই যুদ্ধ হবে। কিরকম যুদ্ধ হবে? এবং পাণ্ডবদের জয়ই করবো আমি। পণ আমার ধনুক, মানে যেইটা বাজি রাখা হবে সেটা আমার ধনুক, অক্ষ আমার বাণ, ক্ষেপণের দক্ষতা, মানে পাশাটা ফেলবো আমি, ক্ষেপণ করবো, সেটার দক্ষতা আমার ধনুর গুণ, এবং আসনই আমার রথ, যে আসনে আমি বসবো। ধৃতরাষ্ট্র বললেন এই এক মিনিট দাঁড়াও, তোমাদের প্রথমে একটা কথা বলেছিলাম, বিদুর খুব ইম্পর্টেন্ট, আমি বিদুরের পরামর্শ ছাড়া চলি না, তোমরা কি ভুলে গেছো? ও তখন বলছে এই আবার বলছে যে শুনুন আপনিও খুব ভালো করে জানেন বিদুর মত দেবে না এটাতে, শুধু আপনি ব্যাপারটাকে কমপ্লিকেট করছেন, জলগোলা করছেন, কমপ্লিকেট করছে, শুধু কমপ্লিকেট করছে। বিদুর কোনো সবসময় পাণ্ডবদের হিত চায়, মানে পাণ্ডবদের ভালো চায়, আমাদের ভালো চায় না। সুতরাং যখনই আর বলছে প্রাচীনকালের লোকেরা তো দুধ ক্রিয়া করতো, তা আপনার বলতে কি হলো, আপনার বিদুরের পারমিশন লাগবে কেন? এগুলো আবার কোথাকার কথা? দেখুন বাবা, এটা হলো দুধ ক্রীড়া প্রাচীনকালের লোকে খেলতো,
আর দুধ ক্রীড়া তো একটা ভাগ্যের খেলা, ভাগ্য ওদের সাথেও দিতে পারে, আমাদের সাথেও দিতে পারে। তো এইটাতে আপনি এত টেনশন নিচ্ছেন কেন? যুধিষ্ঠির কিন্তু একবার শকুনের দিকে তাকিয়েছিল, বলছে ধৃতরাষ্ট্র শকুনের দিকে তাকিয়ে বলছে টেনশন তো আমার এটাকে নিয়ে। এটা একদম এটা শ্যালক তো, হ্যাঁ, বল টেনশন আমার এটাকে নিয়ে, তুমি তো জানি তুমি কি খেলবে, তো এ তো দুধ ক্রীড়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, একে হারানো তো মুশকিল আছে, আমি তো জানি তোমাদের প্ল্যানটা কি, বুঝে গেছে। এবার যথারীতি বলে যে ঠিক আছে, যখন এতই বলছো, বোঝে যে এটা আমি আর কিছু করে উঠতে পারবো না, মানে আমার ক্ষমতার বাইরে চলে গেছে ব্যাপারটা। এবং সেখানে মন্ত্রী বিদুরকে বললেন, তিনি বললেন একটা দুধ ক্রিয়া সভা নির্মাণ করা হোক, সেই সভা করতে দিয়েছে। তারপর বিদুরকে ডেকেছে, বলছে শোনো, তুমি একটু ইন্দ্রপ্রস্থে যাও, পাণ্ডবদের একটু বলো তো। বলি কেন, কি জন্য যাবো? বলে আর ডেকেও না, মানে প্রথমে বলতে চাইনি, জানে বললে ইয়ে হবে। বলছি কেন ডাকবো সেটা তো বলতে হবে। বলেছে একটা পাশা খেলার কম্পিটিশন, টুর্নামেন্ট মতন আয়োজন করা হচ্ছে, সেটা তো ওদেরকে ইনভাইট করো। এইবার বিদুর বলেছে যে আপনি কিন্তু জানেন না আপনি কি করতে যাচ্ছেন। আপনার তো মানে আমি সবসময়ই জানি আপনি আমার পরামর্শ নেন, যাই না এই ডিসিশনটা আপনি কেন নিলেন। এই ডিসিশনের ফলে কিন্তু বংশ নাশ হবে এবং পুত্রদের মধ্যে কলহ হবে এবং সব শেষ হবে, কুরুবংশ শেষ হয়ে যাবে। আমি এটা পরিষ্কার বুঝতে পারছি। আপনি তাও কেন, এবং আমি আপনাকে আগেই বলেছিলাম, যখন জন্ম নিয়েছে তখনই আমি বলেছিলাম যে এই ছেলের একটা কাজের জন্য কুরুবংশ ধ্বংস হতে চলেছে। বলেছিলাম, তখনও কিন্তু পুত্র স্নেহ ছিল। আজকে দেখুন কথা আমার কথাটা ফললো, গরিবের কথা বাসি হলে ফলে যায়, একদম ঠিক আছে। আজকে হলো কিনা না 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 না, চিন্তা করো না। ওই কথাটা মনে পড়েছে, যুক্তি কি দেবে? ওই যে বলছে যে দৈব তো এদিকেও হতে পারে, ওই ভাগ্য তো এরও হতে পারে, ওরও হতে পারে, তুমি এত চিন্তা করছো কেন, ডেকে আনো। বিদুর তো সবটাই জানে, প্রাজ্ঞ একটা লোক। আর ধৃতরাষ্ট্র তখন মানে একদিকে পুত্র স্নেহ বলছেন, পুত্র নইলে পর তো সুইসাইড করে ফেলবে, সে আরেক কেচ্ছা, কেচ্ছাকে দুঃখেরও কারণ হবে। আর বিদুরকে বলছে দেখো সবটাই ভাগ্য, ভাগ্য মানে হচ্ছে এখানে নিয়তিতে যদি লেখা থাকে বংশ ধ্বংস হবে তাহলে হবে, আমার কিছু করার নেই, আমার তো কিছু করার নেই। আর আমার হাতের বাইরে বেরিয়ে গেছে ব্যাপারটা, সবটা হাতের বাইরে, আর আমি কিছুই করতে পারছি না। এত বোঝানোর চেষ্টা করলাম, অধর্ম করো না, ভাইয়েদের শোকে শোক করো না, সব সময় যুধিষ্ঠির বলছে জানো ওখানে কি দিকে এলাম, এই বলে যাচ্ছে দুর্যোধন। মানে ঈর্ষার কোনো ট্রিটমেন্ট নেই বেসিক্যালি, খুব খারাপ অবস্থা। যাক গে, এই যুধিষ্ঠির বিদুরকে বললো ফাইনালি শোনো, রাজার আজ্ঞা মানতেই হবে। আর বিদুর কি করবে বল, বিদুর চলে গেল ইন্দ্রপ্রস্থে। লাস্ট সিন কি, বিদুর যাচ্ছে। কিভাবে যাচ্ছে? সারথি জিজ্ঞেস করে স্যার কোথায় যাব? দীর্ঘশ্বাস নিয়ে বলে ইন্দ্রপ্রস্থে চলো, কুরুবংশের শেষ করে আসি। নিয়তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে দেখি। সেই করে বিদুর চলে যাচ্ছে, ঘোড়ার অশ্বক্ষুরে একটা ধুলো উড়ে আসছে, চাকাটা ঘুরছে, চাকার পেছন থেকে ধুলো উঠছে, বিদুরের মুখ, আর পেছন দিকে পেছনে দূর থেকে দেখা যাচ্ছে শকুনি কোনায় দাঁড়িয়ে। দেখলাম তো, সিরিয়ালই করে দিলাম লাস্টে। এনিওয়েজ, দিস ইজ দ্য কাইন্ড অফ এন্ড ইট শুড হ্যাভ। একটা অদ্ভুত জিনিস আছে দেখ এখানে, সেটা হচ্ছে মহাভারতে কি অদ্ভুত। আমরা তো সবসময় বলি যে মানে এর মতন লিটারেচার খুব কম আছে পৃথিবীতে, কম আছে। রাজসূয় যজ্ঞের সময় অনেক কিছু হচ্ছে, কিন্তু রাজসূয় যজ্ঞে প্রচুর মানুষ আসছে, এই পর্যন্ত রাজসূয় পর্বে আছে। তারপরে রাজসূয় যজ্ঞের পর্বটাতে মূলত শিশুপাল বধ আছে, কিন্তু রাজসূয় যজ্ঞে কি কি হয়েছিল এবং কতটা বড় ছিল সেই পুরো ব্যাপারটা এই পর্বে এসে দুর্যোধনকে দিয়ে বলালো, যে ওখানকার ডেসক্রিপশনটা এখানে দিলাম একদম। এবং দিলাম শুধু না, মানে ডিটেলে, সম্পূর্ণ ডিটেলে দিয়েছে। কিন্তু মানে ভাবতে পারছিস, আমি ভাবি সত্যি রাজস্ব যজ্ঞটার যা বিবরণ আছে, দ্যাটস এ হিউজ থিং। কিন্তু মানে এরকম সমৃদ্ধশালী একটা রাজ্য দেখলে দুর্যোধনের হিংসে হবে না কেন? সেটা তো একটা জিনিস আছেই গল্পের দিক থেকে তুই বলছিস, আর একটা দিক থেকে যেমন ওই যখন অর্জুন বেরিয়েছিল রাজসূযজ্ঞের আগে, তখন যেমন আমরা দেখেছিলাম যে পুরো মানে বনবাসে, অর্জুনের বনবাসের সময় যে পুরো জায়গাটা ঘুরে ইন্ডিয়ার মানে ভারতবর্ষের জিওগ্রাফিটাকে একটা রেফারেন্সিং করা হলো। এখানে তুই যদি দেখিস
তাহলে কোন জায়গা থেকে কি এসছে তাও সেটা ডিটেল আছে, সেটার ডিটেল দেখলে পরে কিন্তু বোঝা যায় যে একেবারে র্যান্ডম কিছু বলে দেওয়া হচ্ছে না। ঠিক ঠিক একদম। যেমন এই যে বঙ্গ পৌণ্ড্রক মানে নর্থ এবং প্রাগজ্যোতিষ, এখান থেকে যুদ্ধের হাতি, এবং এটার ইতিহাসে আমরা রেফারেন্স পরে পেয়েছি। তারপরে যে সিংহল থেকে এসছে, সেখানে বলছে স্বর্ণ এবং সমুদ্র থেকে স্বর্ণ উঠিয়ে নিয়ে এসছে বিভিন্ন রকমের যেটা ওখানে পাওয়া যায় সেগুলো। তারপরে জবনরা নিয়ে এসছে দারুণ ঘোড়া, যুদ্ধের ঘোড়া। আর বাকি সমস্ত পিপিলিকা গোল্ড যেটা বললি, ওটা হচ্ছে ওই মন্দার মেরু পর্বতের ওখান থেকে যারা এসছে তাদের ওখান থেকে ওরা এনেছে। তো এগুলোও কিন্তু রেফারেন্সিং যে ভারতের কোথায় কোন ধরনের সম্পদ ছিল পাওয়া যেত, হ্যাঁ, এবং ওখানে হিসেব মতন কোনটাকে সম্পদ বলতো সেটাও একটা রেফারেন্সিং আছে। কারেক্ট। এবং আমার মনে হয় এখানে দেখ, দুর্যোধন লোকটার বেশ কিছু না একটা কন্ট্রাডিকশন আছে কিন্তু এখানে আমি পেলাম। দুর্যোধনকে আমরা ইজিলি ভিলেন বলতে পারি, কিন্তু পয়েন্টটা হলো দুর্যোধন প্রথম থেকেই পাণ্ডবদের এগেনস্টে। পাণ্ডবরাও কিন্তু তুই ভাব, তুই বলছিলি একটু আগে কথাটা যে দুর্যোধনকে দায়িত্বটা কি দিয়েছিল, উপহারগুলো দেখবে তুমি, উপহারগুলো দায়িত্ব তোমার। তো দুর্যোধন হলো সবচেয়ে বেশি দেখেছে যে কোন উপহার, আচ্ছা ওরে বাপরে এতগুলো গোল্ড এসছে কোথা থেকে, আচ্ছা এখান থেকে, এই ডিটেলটা কি এমনি দিতে পেরেছে ও? বাকি তো অনেকেই ছিল, মানে পাণ্ডবদের ছিল তো খুব আমাদের বিরুদ্ধে ছিল না, দেখ এবার আমরা দেখ দুর্যোধনকে এসে বলেছে উপহারগুলো একটু দেখে নিও তো, ব্যাস। তারপর ও তো কিন্তু জানে কিন্তু প্রচন্ড জ্বলবে, জ্বলে উঠছে এবং মানে জ্বলে পুরো ছারখার হয়ে গেছে দুর্যোধন, পাণ্ডুর বর্ণ, পিঙ্গল বর্ণ এই সমস্ত হয়ে গেছে ও। যাক, এবার তো আমাদের নেক্সট এপিসোডে পাশা খেলাটা শুরুই হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই পাশা খেলা যেখানে বিভিন্ন জিনিস হয়, আর সেখানেও কিছু মিথ বোধহয় ভাঙবে। যারা সিরিয়াল দেখে মহাভারত জানেন তাদের কিছু মিথ ভাঙবে। আজকে যেমন একটা মিথ ভাঙলো। না ওটা তো আমি তোকে বলছি, ওটা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ যে মেয়ের জন্য হয়েছিল, এটা প্রমাণ করার জন্যই ওই জিনিসটা দেখানো হয় বা বলা হয়। তা না হলে পরে অ্যাকচুয়াল মহাভারত ওটা তো একদম নেই। প্যাট্রিয়ার্কির ধ্বজা উড়িয়ে এটা বানানো হয়েছে। যাকগে, সো আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। আজকের এপিসোডটা কীরকম লাগলো সেটা অবশ্যই যেরকম আপনারা কমেন্ট করে জানান সেরকম কমেন্ট করে জানাবেন। আর যারা কমেন্ট করছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন। লাইকটা করলে কি হয়, এই ভিডিওটা ইউটিউব আরও বেশি লোকের কাছে পৌঁছবে। আর পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে দেবেন। সিম্পল কিছু কয়েকটা কাজ, হ্যাঁ সিম্পল কাজ। আমরা এত কিছু করছি, এত বইটই পড়ে ইউগুলো করতেই পারবেন আপনারা, তাই না? শিওর। তো আজকে তো এপিসোড শেষ করি, চলুন টাটা, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is correct.